জেনারেল আজিজ, অল প্রাইম মিনিস্টার্স ম্যান, দেখেছেন সবাই? আরে সারা বাংলাদেশ আজিজের সঙ্গে এক হয়ে শেখ হাসিনার লোক হয়েছিল ওই সময়, মনে নাই? এইবার যখন ধরাটা পড়লো, আমি আবার ফেসবুকে ঢুকলাম, খুঁজা বাইর করি আই অ্যাম প্রাইম মিনিস্টার্স ম্যান কারা, একটাও নাই। দুই হলো বেনজির, বেনজিরের সম্পত্তিও ক্রোক হয়েছে। আওয়ামী লীগ সুদ্দা কইতেছে ও কি করছে আমি কি জানি, ওর বিপদ। ভারতের সাধারণ নির্বাচনের পঞ্চম পর্যায় শেষ হয়েছে। তাত্ত্বিকভাবে আর দুটো পর্যায় বাকি আছে এবং এই নির্বাচন 1 জুন শেষ হতে যাচ্ছে। 4 জুন আমরা খবর পাবো এবং বাংলাদেশের মানুষ আমরা খুব মনোযোগ দিয়ে ভারতের নির্বাচনটা দেখছি। একটা কারণ হচ্ছে এরকম যে দেশের মানুষ ভোট তার দেশে হয় না, সেই দেশের মানুষ। আসসালামু আলাইকুম দর্শক, পুরোপুরি একটি ব্যতিক্রমী সংবাদ নিশ্চয়ই অনেকেই আপনারা দেখেছেন। তা হচ্ছে ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজপথে নেমেছেন রিকশা শ্রমিকেরা। সাধারণ মানুষ রাজপথে নামছে, এটি কি তারই সিমটম? এবং শুক্রবারে রিকশা শ্রমিকরা যখন ব্যানার নিয়ে তারা রাজপথে বিক্ষোভ করছিলেন, বিক্ষোভ করতে করতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। ভারতের সাধারণ নির্বাচনের পঞ্চম পর্যায় শেষ হয়েছে। তাত্ত্বিকভাবে আর দুটো পর্যায় বাকি আছে এবং এই নির্বাচন 1 জুন শেষ হতে যাচ্ছে। 4 জুন আমরা খবর পাবো এবং বাংলাদেশের মানুষ আমরা খুব মনোযোগ দিয়ে ভারতের নির্বাচনটা দেখছি। একটা কারণ হচ্ছে এরকম যে দেশের মানুষ ভোট তার দেশে হয় না, সেই দেশের মানুষ আরেক দেশের ভোট দেখে এক ধরনের দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছে। এটা একটা দিক। তার চাইতে জরুরি কথা, আমাদের মধ্যে এই আলোচনাটা আছে, এই নির্বাচনের ফলাফলের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ কি কোনোভাবে নির্ভরশীল? আমাকে অনেকে মন্তব্যে প্রশ্ন করছেন। আমি আমার এই নির্বাচনটাকে কাভার করছি আমার জাহিদ স্টেক অন জিও পলিটিক্স চ্যানেলে, এবং এখানেও আমার এই চ্যানেলেও আমি একই ভিডিও অনেক সময় দিয়েছি, কারণ এখানেও যারা আছেন তারা এই নির্বাচন নিয়ে আগ্রহ বোধ করেন। অনেকে আমার কাছে এই প্রশ্নটা জানতে চেয়েছেন, যদি চেঞ্জ হয় তাহলেও কি হবে, কোনো লাভ আছে কিনা। আমি সেই কথাটাই একটু আলোচনা করতে চাই আজকের ভিডিওতে। প্রথম প্রশ্ন হচ্ছে, চেঞ্জ কি হবে? শুরুতে বলে রাখি, আমাকে যদি বাজি ধরতে বলা হয় টাকা দিয়ে, আমি এখনও আসলে এনডিএ জোটের পক্ষে বাজি ধরব। বিজেপি নেতৃত্বাধীন যে জোট, সেটা 272 যে মেজরিটির প্রয়োজন, সেটা জোটগতভাবে তারা পার হবে বলে আমি মনে করি, এবং মার্জিনটা খুব বেশি হবে না। অনেক বেশি ভালো হলেও এটা 300 ক্রস করবে বলে আমার মনে হয় না। অথচ গতবার বিজেপি একাই 303 সিট পেয়েছিল, আর 353 পেয়েছিল জোটগতভাবে, অর্থাৎ এনডিএর হয়ে। আর এবার তো তারা আওয়াজ দিচ্ছিল বিজেপি একা 370 পাবে এবং জোটগতভাবে 400 পার হবে। কিছুই হবে না এগুলো। আমি এটা অন্তত লাস্ট মুহূর্তে এসে 2টা পর্যায়ের পর থেকে যা শুরু হয়েছে তাতে ইটস ভেরি ভেরি ক্লিয়ার। প্রথম পর্যায়ের পর থেকে আমরা ধারণা করতে পারছি। ছোট্ট একটু রিক্যাপিচুলেশন, আমরা জানি জনাব নরেন্দ্র মোদী অত্যন্ত মুসলিম বিদ্বেষী মন্তব্য করা শুরু করেছেন, বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন, রাম মন্দিরে গিয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম করছেন, মানে আর কোনো কার্ড যখন কাজ করছে না তাদের আদি অকৃত্রিম ডিভাইসিভ কার্ড মুসলিম বিদ্বেষ সেটা ছড়িয়ে দিয়ে জেতার চেষ্টা করছেন। বাট থিংস উইল বি টাফ। 14 সালে কংগ্রেস ক্ষমতায় ছিল, সেই কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ, বিশেষ করে আন্না হাজারে যখন দুর্নীতি বিরোধী একটা মুভমেন্ট শুরু করলেন, সেটার অভিযোগ। তারা তখন ফ্রেশ, তারা অনেক কিছু করবে, নির্বাচিত হয়েছে। 19 সালের নির্বাচনের আগে বালাকোট এবং পুলওয়ামা যে সন্ত্রাসী হামলা পরে পাকিস্তানের ভেতরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছি, বিরাট জাতীয়তাবাদ উস্কে দিয়ে পেরেছেন। এবার কোনোটাই কাজ করছে না। দিনের শেষে হিন্দুত্ববাদ, মুসলিম এবং সংখ্যালঘু বিদ্বেষ ছড়িয়ে দিয়ে চেষ্টা করছেন। খুব বেশি সুবিধা হচ্ছে না। মানুষ এখন বিভিন্ন জায়গায়, এবং বিরোধীরা ইন্ডিয়া জোট রাইটলি মানুষের দৈনন্দিন জীবনের সংকট সেগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং অনেক ক্ষেত্রে সফল। মানুষের চাকরি নেই, দাম অনেক বেশি,
মানুষের জীবনের বেসিক নিডসগুলো ঠিকঠাক মতো ফুলফিলড হচ্ছে না, এই আলাপগুলোকেই তারা প্রধান করে তুলতে পারছেন। সুতরাং হিন্দুত্ববাদ দিয়ে খুব সহজ হবে না, এবং ওই যে বললাম জিতে যেতে পারেন, কিন্তু আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই তারা হেলে গেল, তাহলে কি আমাদের কোনো লাভ আছে? বাংলাদেশের মানুষের, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কোনো লাভ হবে? ধরে নিলাম ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলো, তাতে কি হতে পারে, কি হবে? একটা জিনিস একটু যোগ করে রাখি, ভারতে এই যে হাইপ যে সবসময় কাজ করে তাও না, মানে 2004 সালে বিজেপি সরকার তখন ক্ষমতায় ছিল, তারা হেরে যাবে এটা মনেই হয় নাই, বাট ইট হ্যাপেন্ড। আর এখন তো মিডিয়া সবগুলো মোদি কিনে নিয়েছেন, কম বেশি কোনো না কোনো ফর্মে ইনফ্লুয়েন্স করছেন। একটা সরকার গণতান্ত্রিকভাবে ভালো নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার পর সে যদি অথরিটারিয়ান হয়ে উঠতে চায়, সে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে কোনো না কোনোভাবে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, কোনো না কোনো ফর্মে। সো মিডিয়ার হাইপ প্রচুর তুলে 370-400 আওয়াজ দিয়ে চেষ্টা করেছিল ছড়িয়ে দিতে, কিন্তু হাওয়া ঘুরে গেছে। দুজন মানুষ আমি আপনাদেরকে ফলো করতে বলবো, আমার ভিডিওগুলোতে এই দুজনের কথা আমি বলেছি। একজন হচ্ছে পারাকালা প্রভাকর, উনি একজন অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী। উনি দীর্ঘদিন থেকে কিন্তু পলিটিক্যাল অ্যানালিসিস করেছেন, উনি কথা বলছেন। যোগেন্দ্র যাদব এক সময়কার রাজনৈতিক আম আদমি পার্টির সাথেই ছিলেন, এখনও উনি রাজনীতির সাথে জড়িত আছেন, কিন্তু উনি আসলে সেফোলজিস্ট হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। ভোট কেমন হবে তার গতি প্রকৃতি এবং সেটার প্রেডিকশন তারা খুব কনফিডেন্টলি বলছেন তারা যে এনডিএ মানে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। যাই হোক, আমরা তাত্ত্বিকভাবে ধরে নিই বিজেপি হেরে গেছে, সুতরাং বিরাট হাইপের পরও বিজেপি হেরে যাওয়ার সম্ভাবনা আছে, যদি না ইভিএমে নিশ্চিতভাবে কোনো ভালো কারসাজি করে রাখা হয়। এই অভিযোগ ভারতে এখন চলছে। ধরা যাক এনডিএ ক্ষমতায় চলে আসলো, আমাদের জন্য কোনো সুখবর আছে? আমি দেখেছি আমার এখানে যারা মন্তব্য করছেন তারা একটা কথা বলছেন, এই পরিবর্তনে আমাদের কোনো লাভ নেই। আসলে আমাদের তো একটা খুব বাজে এক্সপেরিয়েন্স আছে। বাংলাদেশের গণতন্ত্রকে প্রথম যখন ডোবানোর পরিকল্পনা হয় প্রধানভাবে সিরিয়াসলি, সেটা হচ্ছে 2014 সাল। 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচনটা হচ্ছিল, নির্বাচনটাও আমেরিকা চাইছিল না, আমাদের মনে থাকার কথা। মার্কিন রাষ্ট্রদূত রিপিটেডলি চেষ্টা করেছেন এই নির্বাচনটা না হোক, ভারতে গেছেন, এবং 14 সালে ভারতকে বাদ দিয়ে আমেরিকা তার পলিসিগতভাবে তেমন কিছু করছিল না, কারণ 9/11-র পর ভারতের তালুকদারিতে দেয়া ছিল এই জায়গাগুলো। কিন্তু তখন ভারত কঠোরভাবে সরকারের পক্ষে অবস্থান নেয়, এবং সেই দামি সরকার আওয়ামী লীগকে তখন ক্ষমতায় রাখতে সাহায্য করে। সুজাতা সিং এসছেন, এরশাদকে চাপ দিয়েছেন যাতে নির্বাচনে, যেগুলো সব মনে আছে আমাদের। তখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, সুতরাং আমাদের এই ভীতিটার জায়গা আছেই। কংগ্রেস যদি আবারও ক্ষমতায় আসে, যদি আবার কংগ্রেস আসবে না, আসলে ইন্ডিয়া জোট আসবে, সেটা পরে আসছি, কিন্তু মূল ফ্যাক্টর তো ওখানে কংগ্রেস, তো আসলে তো একই রেজাল্ট হবে। আমি এই জায়গায় প্রাথমিকভাবে বলি, সেটা হচ্ছে কংগ্রেসের সাথে ভারতের কংগ্রেসের সাথে আমাদের আওয়ামী লীগের একটা দীর্ঘকালীন সম্পর্ক আছে বলে যে আলাপটা আছে, এই আলাপটার মধ্যে একটু কিন্তু আছে। আসলে কংগ্রেসের সাথে যত বেশি সম্পর্ক এই সরকারের, বা বিশেষ করে আমরা যদি বলি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল, তার চেয়ে বেশি মূলত একটা ব্যক্তিকে দিয়ে এই কাজগুলো হচ্ছিল। তিনি হচ্ছেন প্রণব মুখার্জি। 14 সালের ওই সময়, আমি যদি ভুল না করে থাকি, উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরবর্তীতে ইনফ্যাক্ট উনি ওই সময় সালমান খুরশিদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু ছিলেন প্রণবও খুবই পাওয়ারফুল মানুষ ছিলেন। পরে উনি প্রেসিডেন্ট হন, এবং তার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ধরনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। বাবার মৃত্যু এবং পরিবারের মৃত্যুর পর উনি যখন ভারতে ছিলেন, তখন এই সম্পর্কটা তৈরি হয়। একেবারেই ওনাকে কাকাবাবু ডাকেন সম্ভবত, এরকম কথা আমরা জানি। এবং অবিশ্বাস্য ঘটনারও সাক্ষী আমরা হয়েছিলাম। প্রধানমন্ত্রী 17 সালে সম্ভবত, বা 17 সালে যখন ভারতে গিয়েছিলেন, তাকে রাষ্ট্রপতি ভবনে রাখা হয়েছিল, এবং তখন প্রণব প্রেসিডেন্ট, উনি কিচেনে গিয়ে প্রেসিডেন্টকে ইলিশ মাছ রান্না করে গিয়ে খাইয়েছিলেন। মানে এগুলো আমাদের প্রোটোকলের মধ্যে পড়ে না, কিন্তু শি ডিড দ্যাট। তার মানে তাদের সম্পর্ক কতটা ব্যক্তিগত সেটা আমরা বুঝতে পারি। সুতরাং প্রণব মুখার্জি এখন নেই, উনি মারা গেছেন। এবং প্রণব মুখার্জির ক্ষেত্রে যেটা দাঁড়ালো, খুবই ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, দীর্ঘ সময় থেকে তিনি কংগ্রেসে ছিলেন। সুতরাং কংগ্রেসের সাথে আওয়ামী লীগের এবং স্পেসিফিকলি শেখ হাসিনার যে যোগাযোগ এবং সখ্যতা, সেটার মূল মানুষটা এখন আর এক্সিস্ট করেন না। সুতরাং কংগ্রেস হুবহু আগের কংগ্রেস রয়ে গেছে, সেটা বলা যাবে না। 2, এবার যে কংগ্রেস ক্ষমতায় আসবে কংগ্রেসের নেতৃত্বে, সেই কংগ্রেস অনেক দুর্বল কংগ্রেস। গতবার মাত্র 55 সিট পাওয়া কংগ্রেস এবার
কতই বার সিট পেতে পারে, দ্বিগুণ যদি ক্ষমতায় আসে, বলা হয় যে 100-150 সিট পেলেই সরকার গঠন হয়ে যাবে বা 125 ক্রস করবে, 3 গুণও যদি করেন 150, তার মধ্যেও তার সাথে কোয়ালিশনে 100-র বেশি, মানে অর্ধেক সিট পেলে প্রায় অর্ধেক হবে কোয়ালিশনে অন্য সব দল, মানে কংগ্রেসকে আমরা বাড়িয়েও যদি ধরি, তারপরে কোয়ালিশনে অর্ধেক আসবে অন্য দল থেকে। সুতরাং কংগ্রেস এবার অনেক বেশি সবল সরকার হবে, কংগ্রেসের অনেক বেশি ইনফ্লুয়েন্স থাকবে, নট নেসেসারিলি সেখানে আরও বিভিন্ন মানুষ, আম আদমির কেজরিওয়ালের মতো মানুষ, বিভিন্ন মমতা ব্যানার্জি আর থাকবেন কি থাকবে না করছেন, কিন্তু থাকবেন, বা নতুন নতুন মানুষ জোটে আসবেন, সব যদি যোগ করে দেখি আমরা খুব সবল সরকার হবে। শুধু কংগ্রেসই একমাত্র এখানে পলিসি ডিসাইড করবে না। সুতরাং কংগ্রেস যদি চায়ও বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে যেন তেন করে ক্ষমতায় রাখবে, এত সহজ না। তার একটা প্রমাণ আমরা হয়তো এর মধ্যে দেখেছি, জনাব অরবিন্দ কেজরিওয়াল তার নির্বাচনী জনসভায় শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে বিরোধীদেরকে জেলে পুরে জিতেছেন এবং যেটাকে মোদি ফলো করছেন বলছেন, উনি তুলনা করেছেন পাকিস্তান এবং রাশিয়ার সাথে। সুতরাং এই বিরোধী কণ্ঠস্বরগুলো আছে, সুতরাং এটা এত সহজ হবে না। নম্বর 3, এটা একটু খারাপ ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার সাথে যে শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত আছে, আমি সেটা মনে করি না। এর সাথে আমলাতান্ত্রিক বা ডিপ স্টেট আমরা বলি, ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের যে আমলাতন্ত্র আছে, সিভিল বিউরোক্রেসি, তারা এই পুরো নেক্সাসের সাথে জড়িত এবং প্রত্যেকে বেনিফিটেড হয় বলে, ফিনান্সিয়ালি বেনিফিটেড হয় বলে আমি বিশ্বাস করি। অকল্পনীয় পরিমাণ টাকা ছড়িয়েছে আওয়ামী লীগ এই সময় ব্যক্তিগতভাবে। ভারতের আমলারা, ভারতের গোয়েন্দার যে সংস্থা আছে, তাদের গুরুত্বপূর্ণ লোকজন ভালো টাকা পয়সা পেয়েছে, এইরকম একটা স্বার্থের নেক্সাসও আওয়ামী লীগের সাথে তাদের তৈরি হয়েছে। সুতরাং এই মানুষগুলোরও তো নিশ্চয়ই রাষ্ট্রের পলিসি ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল থাকে। তারা তাদের জায়গা থেকে কিন্তু চেষ্টা করবেন যাতে এই রেজিম ক্ষমতায় থাকে, তারা তাদের মতো করে তাদের ডেটা, তাদের লজিক, এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। সুতরাং এটাও আবার আওয়ামী লীগের দিকে যেতে পারে যে চেঞ্জ হলেও তারা সেদিকে থেকে গেল। আবার ওই যে বললাম, কংগ্রেস এত সবল সরকার নাও হতে পারে, হবে না। সুতরাং তার পক্ষে এই জায়গায় এই পলিসি চালিয়ে যাওয়া সেটা নাও হতে পারে। অ্যাট দ্য সেম টাইম ভারতে আবার এই ঘটনাটা আছে যে সেখানে তার স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থ যদি সে সঠিক মনে করে, তাহলে সে পূর্ববর্তী গভর্নমেন্টের যে পলিসি সেটা কন্টিনিউ করে। কংগ্রেস ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, ঠিক একই রকম ব্ল্যাঙ্ক চেক তো বিজেপি দিয়েছে, বরং এটা আরও বেশি ব্ল্যাঙ্ক চেক। সুতরাং এই নতুন সরকারও সেটা করার সম্ভাবনা আছে, নেই তা না। কিন্তু আমাদের জায়গায় আসার জায়গাটা কোনটা? ওই যে বললাম, এক হলো দুর্বল, 2 হচ্ছে বিজেপির মতো, নরেন্দ্র মোদীর মতো একটা মানুষ যদি ক্ষমতায় না আসে, তাহলে ভারতের যে ভয়ঙ্কর আইডেন্টিটি পলিটিক্সের জায়গা, এই জায়গা থেকে যদি ভারত সরে আসে, এটা আমাদের জন্য একটা জায়গায় পজিটিভ হবে। সেটা হচ্ছে মানে তাদের ন্যারেটিভ, ভারতের এই যে বিজেপির যে মাদার অর্গানাইজেশন আরএসএস, ওরা হিটলার মুসোলিনিদের ফ্যাসিস্ট আদর্শে উজ্জীবিত হয়ে দল তৈরি করেছে, এটা তাদের ঘোষিত কথা। সো এই ফ্যাসিস্ট দলগুলো, এই অটোক্র্যাটরা তাদের মারাত্মক শক্তিশালী হিসাবে দেখানোর চেষ্টা করেন এবং তারা দেখাতে চান অন্য দেশগুলো তাকে, তার পক্ষে আছে, তাকে ভালোবাসে তা না, আমাকে সবাই ভয় পায়, আমার সামনে সবাই নতজানু থাকে। সুতরাং এই সরকারগুলো, এবং এটা করতে গিয়ে কিছুদিন আগে নেপালে আসলে ক্ষতিটা হয়েছে, দেখাতে চেয়েছে যে নেপালের মতো দেশকে আমরা পাত্তা দেই না, আমরা কেয়ার করি না, আমরা খেয়ে ফেলতে পারি, ওটা করতে বিগড়ে দেওয়া হয়েছে। সো এইরকম সরকার চেষ্টা করবে প্রচণ্ড রকম ডমিনেট করতে আশপাশে সব জায়গায়, একটা গণতান্ত্রিক সরকার। আমি আবারও বলছি, কেউ বলতে পারেন কংগ্রেস তো করেছিল, কিন্তু না, এদের টেন্ডেন্সিটা আরও বেশি হবে যে কোনো বিবেচনায়। সুতরাং এটা যাওয়াটা প্রাথমিকভাবে ওই ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। নাম্বার 2, ভারত যদি তার গণতান্ত্রিক ব্যবস্থাটাকে, তার নিজের গণতান্ত্রিক ব্যবস্থাও তো ধ্বংস হয়েছে। ভারতের বিজেপি শুধু আমাদের জন্য ক্ষতিকর না, ভারতের বৃহৎ অংশের, বৃহৎ সংখ্যার মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বিজেপি যদি যে ভারতের গণতান্ত্রিক আবহাওয়া যদি উন্নত হয়, সেখানে বাংলাদেশ বা তাদের এই পলিসিগুলো নিয়ে অনেক কথা বলার সুযোগ তৈরি হবে এবং নতুন সরকারের সাথে বিরোধী বা অন্যদের কমিউনিকেট করা কিন্তু ইজি হবে। এবং নিশ্চিতভাবে যদি সরকার চেঞ্জ হয়, তাহলে বিরোধীদের উচিত হবে নতুন সরকারের সাথে নতুনভাবে কমিউনিকেট করা এবং এই মেসেজটা তাদেরকে দেওয়ার চেষ্টা করা, বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে গড়ে উঠতে দেয়া। এটা শুধু বাংলাদেশের স্বার্থ না, এটা ভারতেরও গুরুত্বপূর্ণ স্বার্থ। বাংলাদেশকে এভাবে দমিয়ে কৃতদাস বানিয়ে ফেলে একটা সরকারকে ক্ষমতায় রাখতে গিয়ে ভারত কি পটেনশিয়াল ঝুঁকি ভবিষ্যতের জন্য নিজের জন্য তৈরি করছে, সেই কথাগুলো বলার স্কোপটা নতুনভাবে তৈরি হবে যে কোনো বিবেচনায়, কোনো সন্দেহ নাই। সুতরাং এটা
হওয়া দরকার হবে, এবং সেক্ষেত্রে প্রবাবিলিটি কিছুটা হলেও বা অনেকটাই বাড়তে পারে বলে আমি মনে করি। বটম লাইন হচ্ছে, এরা থাকা অবস্থায় কি অবস্থা হয়েছে এটা তো আমরা দেখেছি। কংগ্রেসের সময় এক্সপিরিয়েন্স সুখকর ছিল না, কিন্তু যে বললাম জানা প্রণব মুখার্জি যেহেতু নাই এই কংগ্রেস, সেই কংগ্রেস নাই, এটা কংগ্রেস ইভেন অনেক দুর্বল হবে, তাতে আরও অনেক রকম মানুষ থাকবে যাদের ইনফ্লুয়েন্স থাকবে এটার উপরে এই সরকারের মধ্যে। সুতরাং কাজগুলো সহজ হবে। তার চাইতে জরুরি কথা যেটা আমি মনে করি, ইটস মাই পার্সোনাল চয়েস, যে বাংলাদেশে যদি কিছুও না হয়, বিজেপির মতো একটা শক্তি দীর্ঘমেয়াদে ভারতের ক্ষমতায় থাকা, এবং এবার যদি তারা চলে আসে, তারা সব কিছু এমনভাবে নষ্ট করে ফেলতে পারে যে এরপর ওদেরকে আর ক্ষমতা থেকে সরানো যাবে না। সো এই উপমহাদেশে এরকম ভয়ঙ্কর আইডেন্টিটি পলিটিক্স করা ফ্যাসিস্ট একটা দল যদি ক্ষমতায় থাকে, সেটা আমাদের এই অঞ্চলের পুরো সোসাইটির, ভারতের পলিটিক্স এবং সোসাইটির ফেব্রিক তো নষ্ট হবেই, আমাদেরগুলোও ধ্বংস হয়ে যাবে। সুতরাং সেই জায়গাটা অন্তত ফর দ্য টাইম বিং বন্ধ হওয়াও আমাদের এই অঞ্চলের রাজনীতি, রাষ্ট্র, সমাজ সব কিছুর জন্য নিশ্চিতভাবে একটা বড় বিষয় হবে। সুতরাং চেঞ্জ হওয়ার কোনো না কোনো সুফল কোনো না কোনোভাবে আমাদের দেশের জনগণও পাবে। আরেকটা ব্যাপারে একটু যোগ করে রাখা দরকার, যদি নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী না থাকেন এবং আমেরিকাতে বাইডেন প্রশাসন থেকে যায়, তাহলেও আমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে মোদী যে রাজনীতি করেন তার সাথে বাইডেনের যে ঘোষিত রাজনীতি, ঘোষিত পলিসি, তার সাথে কনফ্লিক্ট করে। এটা নরেন্দ্র মোদী খুব ভালো বুঝতেন, উনি ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে আসছেন, আমি বহুবার সেটা আপনাদেরকে দেখিয়েছি। মানে একটা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আমেরিকার নির্বাচনে একজনের পক্ষে ভোট চেয়ে আসেন। কেউ কেউ বোকামি বলেছেন, এটা বোকামি না, মোদি জানতেন যে উনি বাইডেনের সাথে ভালো কাজ করতে পারবেন না। উনি ট্রাম্পের মতো, ট্রাম্প অনেকাংশেই তার মতো মানুষ, একই রকম ভয়ঙ্কর ব্যক্তি, তো সেটা তার জন্য ভালো হবে। সো মোদি নেই, এবং আমেরিকায় যদি বাইডেন ফিরে আসেন, বাংলাদেশে যে পলিসি আছে সেই পলিসি মোদি যেভাবে রেজিস্ট করেছেন, সেই পলিসি ইন্ডিয়া জোটের যদি কোনো সরকার থাকে, আমার মনে হয় তাদের সাথে ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সুযোগ আছে যে পলিসিতে এই রেজিম ক্ষমতায় না থাকার জন্য তারা চেষ্টা করতে পারবেন, সেটাও এক্ষেত্রে বেশি কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু ওই যে বললাম, তাদের ডিপ স্টেটের মধ্যেও প্রচুর আওয়ামী রেজিমের বেনিফিশিয়ারি আছে, সেই জায়গাটাও একটা ঝুঁকির জায়গা। তো আমরা আমাদের জায়গা থেকে এই ব্যাপারগুলো কথা বলা, এবং সব কিছুই ডিপেন্ড করবে কীভাবে বিরোধী, বিশেষ করে বিএনপি এবং আমাদের যারা গণতন্ত্রকামী মানুষ আছেন, তারা কিভাবে এই ব্যাপারগুলো নিয়ে ডিল করছি, এই পরিবর্তনটাকে আমাদের ফেভারে আনতে পারছি কিনা, সেটার উপর এগুলো ডিপেন্ড করবে। সুতরাং সব কিছু মিলিয়েই আসলে চেষ্টাটা করতে হবে। দিনের শেষে পরিবর্তন হোক, এটা আমরা এক্সপেক্ট করি এরকম একটা সরকার চলে যাক। আসসালামু আলাইকুম দর্শক, পুরোপুরি একটি ব্যতিক্রমী সংবাদ নিশ্চয়ই অনেকেই আপনারা দেখেছেন, তা হচ্ছে ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজপথে নেমেছেন রিকশা শ্রমিকেরা। সাধারণ মানুষ রাজপথে নামছে, এটি কি তারই সিমটম? এবং শুক্রবারে রিকশা শ্রমিকরা যখন ব্যানার নিয়ে তারা রাজপথে বিক্ষোভ করছিলেন, বিক্ষোভ করতে করতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এলেন, তাদেরকে আর সামনে এগোতে দেয়নি পুলিশ। খুব স্বাভাবিকভাবেই আমরা বর্তমান যে বাস্তবতা সেটির মধ্য দিয়ে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এই যে রিকশা শ্রমিকরা রাজপথে নামলেন, কেন নামলেন? নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে দাবি করা হবে যে এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে, তাদেরকে কেউ নামিয়েছে, তাদেরকে কেউ অর্গানাইজ করেছে, এবং খুব স্পষ্টভাবে বলার চেষ্টা করবে যে এটির পিছনে বিএনপির হাত আছে, বিএনপির মদদেই রিকশাওয়ালারা রাজপথে নেমেছেন, বিক্ষোভ করেছেন। তাদের এই দাবি যদি এসেই থাকে, আমরা অবাক হব না। এবং এটাও বাস্তবতা যে এখানে যদি বিএনপি পিছন থেকে কিছু করেও থাকে বা সাধারণ মানুষকে নামায়, এতেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিরোধী দল তো চাইবে এগুলো, কিন্তু কথা হচ্ছে আসলে দেশের বাস্তবতা কি? দেশের বাস্তবতা কি এমন নয় যে সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে? সাধারণ মানুষের অন্তত নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, তার মূল্যের লাগাম টেনে ধরার দাবিতে তাদের তো রাজপথে নামারই কথা। সাধারণ মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, তাতে তো প্রতিবাদে মুখর হওয়ারই কথা। কিন্তু মানুষ নামছে না। কেন নামছে না? একটা জানা অজানা ভয়ের মধ্যে। তারা প্রতিবাদ করার সাহসটুকু নেই সাধারণ মানুষের। এবং যে কথাটি যে রিকশা শ্রমিকেরা রাজপথে নেমে বললেন,
তা হচ্ছে সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতার পাশাপাশি বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না, যেমন তারা একথাও বলেছেন যে সরকার সাধারণ মানুষের বাক স্বাধীনতার পাশাপাশি বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না, আমরা দুবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। এই রিক্সা শ্রমিকরা যার পক্ষ হয়েই রাজপথে নামেন না কেন, এই রিক্সা শ্রমিকরা যদি নিজেরাও স্বতঃস্ফূর্তভাবে নেমে থাকেন রাজপথে, তারপরে যে কথাগুলো, এই কথাগুলোকে আমরা অস্বীকার করব কিভাবে? প্রধানমন্ত্রী বলেছেন যে মানুষ এখন 3 বেলার জায়গায় 4 বেলা খেতে পায়। প্রধানমন্ত্রী কাদেরকে এক্সাম্পল করেছেন আমরা জানি না। যদি তথাকথিত এলিট ক্লাসের লোকজনদেরকে বলে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। সাধারণ মানুষকে আসলে 4 বেলা খেতে পারছে, স্বাভাবিকভাবে 3 বেলাই খেতে পারছে না, হিমশিম খাচ্ছে 3 বেলা খাবার যোগান দিতে গিয়ে। সেখানে 4 বেলায় মানুষ খায় কিভাবে? বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর তথ্যই বলছে, তারা বলছেন যে 15% শুধুমাত্র খাদ্য মূল্যস্ফীতি। আর সরকারি প্রতিষ্ঠান, খোদ সরকারি প্রতিষ্ঠান BBS বলছে 10% এই খাদ্য মূল্যস্ফীতি। তাহলে 4 বেলা মানুষ খায় কিভাবে? কিভাবে সম্ভব? মানুষকে আয় বেড়েছে, জিনিসপত্রের দাম বৃদ্ধির পাশাপাশি সেই তুলনায় মানুষের উপার্জন কতটা বেড়েছে? কাঁচামরিচ গত কয়েকদিন কি অবস্থা? 1 সপ্তাহ আগে যে কাঁচামরিচ 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছিল, তা এখন 240 টাকারও বেশি, ডাবল হয়ে গেছে। ডিম ডজন 150 টাকায় গিয়ে পৌঁছেছে। সিন্ডিকেট তো কোনোভাবেই ভাঙতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের এই যে বিক্ষোভ, মানুষের এই প্রতিবাদ, এটা তো খুবই স্বাভাবিক। বরং যে মাত্রায় হওয়ার কথা ছিল মানুষের প্রতিবাদটা, সে মাত্রায় আমরা দেখি না। কেন দেখি না সেটি বলা হয়েছে, আপনারা সবাই জানেন। এই অবস্থার মধ্যে দিয়ে যদি সত্যি রিক্সা শ্রমিকদের এই বিক্ষোভের পিছনে অন্য কারোর কোনো ধরনের সংগঠিত করার পরিকল্পনা না থেকে থাকে, তবে এটি কিন্তু অবশ্যই অ্যালার্মিং। সাধারণ মানুষ রাজপথে নামতে শুরু করেছে, আমরা এটাই ধরে নেব। এবং এটা যখন শুরু হবে সেটি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। সাধারণ মানুষের স্বার্থের কোনো দিকেই তো নজর দেওয়া হচ্ছে না। কিভাবে জ্বালানির দাম বৃদ্ধি করা হচ্ছে, কিভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, এবং এগুলোর করতে গিয়ে তো এর এফেক্টটি সব জায়গায় গিয়ে পড়ছে, উৎপাদনের সব ক্ষেত্রে, পরিবহনে। অতএব প্রধানমন্ত্রী যে 4 বেলা খাওয়ার কথা বলছেন, এগুলো আমাদের কাছে উপহাসের মতো মনে হয়। সাধারণ মানুষ এগুলোকে নির্মম উপহাস হিসেবে গ্রহণ করে। আল্লাহ হাফেজ।